একজন সাধারণ মিডল ক্লাস মানুষ, কিন্তু তার বুদ্ধি কোন লেভেলে নিয়ে গেলে এরকম সাসপেন্স ক্রিয়েট করতে পারে তা তোমার ধারণার বাইরে। তাই বেশি কথা না বলে সরাসরি চলে যাব সাসপেন্সের দুনিয়ায়। তোমরা দেখছো দ্য বঙ্গ এক্সপ্লেন। আজকের মুভি দৃশ্যম। এই ব্যক্তির নাম বিজয়। সে সাসপেন্স থ্রিলার মুভির অনেক বেশি ভক্ত। বিজয়ের একটা কেবল টিভির ব্যবসা আছে, ঘরে একজন সুন্দরী বউ আর দুটো মেয়ে আছে। আয় ইনকাম কম, কিন্তু ঘরে সুখ আছে। আর এই লোকের নাম পিটার। পিটার একটা রেস্টুরেন্ট চালায়, আর পিটারের রেস্টুরেন্টের ঠিক সামনেই পুলিশ স্টেশন। আর এই পুলিশ স্টেশনের পাশেই আরেকটা নতুন পুলিশ স্টেশন বানানো হচ্ছে। বিজয় পিটারের রেস্টুরেন্টে রোজ আড্ডা দেয়, আর বিভিন্ন মানুষের আইনি সমস্যা মাঝে মাঝে সমাধান করে দেয়। সমস্যা সমাধানের ক্ষেত্রে মুভিতে দেখা বিভিন্ন বাস্তব লজিক সে ব্যবহার করে, এবং বিভিন্ন আইনি দৃশ্যগুলো শিখে রাখে এবং সেগুলোকে সে তার বাস্তব জীবনে ব্যবহার করে। এভাবেই বিভিন্ন মানুষের সে হেল্প করে। আর ইনি হলেন ইন্সপেক্টর গাইতন্ডে। সে পুলিশ অফিসার, কথায় কথায় মানুষজনের কাছ থেকে টাকা খায় আর কি। বিজয়ের সঙ্গে সম্পর্ক ভালো নয়। তো একদিন বিজয় একটা গর্ত করছিল তার বাড়ির সামনের বাগানে। এখানে সে সার তৈরি করবে। আসলে বিজয়ের মতে নোংরা আবর্জনার সাথে শুকনা পাতা 6 মাস রেখে দিলে মাটির ভেতরে সেটা সার হয়ে যায়। আর ইনি হচ্ছেন বিজয়ের বড় মেয়ে, এর নাম অঞ্জু। তো অঞ্জুকে একদিন রাস্তায় একটা ছেলে পথ আটকে দাঁড়ায়। ছেলেটার নাম স্যাম। আসলে অঞ্জু যখন নিজের স্কুল থেকে বাহিরে ক্যাম্পে গিয়েছিল, সেই সময় স্যাম বাথরুমে অঞ্জুর জামাকাপড় চেঞ্জ করার ভিডিও গোপনে তুলে রেখেছিল। ভিডিওটা স্যাম অঞ্জুকে দেখায় এবং বলে, তুমি তো অবশ্যই জানো আমি তোমার কাছে কি চাই। রাত 11টার দিকে আমি আসব, তুমি তৈরি থেকো। অঞ্জু কিন্তু ভয় পেয়ে যায় এবং সে কাঁদতে থাকে। এরপর সে স্যামের সামনে হাত জোর করে অনুরোধ করতে থাকে আর বলে, আমার সাথে এরকম করো না স্যাম। তবে স্যাম কিন্তু তার সিদ্ধান্তে অনড়। এরপরে অঞ্জু বাড়িতে ফিরে আসে, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। রাতের বেলায় দেখা যায় স্যাম চলে আসে। বাইরে অঝোর বৃষ্টি পড়ছিল, কিন্তু স্যাম ঘরের মধ্যে এসে দেখে অঞ্জুর মা নন্দিনীও আছে। অর্থাৎ অঞ্জু তার মা নন্দিনীকে সবকিছু বলে দিয়েছে। নন্দিনী কাঁদতে কাঁদতে অনুরোধ করে বলতে থাকে, দেখো স্যাম, আমরা সাধারণ মানুষ, মিডল ক্লাস, আমাদের ইজ্জত সবচেয়ে বড় দামি জিনিস। প্লিজ এরকম করো না, আমার মেয়েটাকে ছেড়ে দাও। কিন্তু স্যাম হলো নাম্বার 1 ডিগ্রি প্রাপ্ত শয়তান। স্যাম নন্দিনীকে বলে, তাহলে এক কাজ করো না, আমি যেটা তোমার মেয়ের কাছে চাই সেটা তুমি আমাকে দিয়ে দাও না। এবং এও বলে, কই, তাড়াতাড়ি শুরু করো, নাহলে এই ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দেবো, আর কাল সকালে তোমার মেয়ের নগ্ন শরীর পুরো দুনিয়া দেখবে। স্যাম যখন নন্দিনীর সঙ্গে জোরাজুরি করছিল, ঠিক তখন অঞ্জু একটা লোহার রড তুলে নেয়। স্যামের ফোনটাকে ভেঙে দেওয়ার জন্য সে আস্তে আস্তে পা বাড়ায় এবং সজোরে একটা বাড়ি মারে, কিন্তু রডের বাড়িটা ভুল করে স্যামের মাথার পেছনে লেগে যায়। নন্দিনী চিৎকার করে ওঠে, কারণ স্যাম মারা গেছে। অঞ্জু তাড়াতাড়ি করে ওর বাবা বিজয়কে কল দিতে থাকে, কিন্তু বিজয়ের অফিসের ফোনের রিসিভারটা নিচে নামানো ছিল, কারণ বিজয় তখন মুভি দেখায় ব্যস্ত ছিল তার অফিসে। এমনিতে বিজয় রাতের বেলা নিজের অফিসে থাকে এবং পরের দিন সকালে বাসায় ফিরে আসে। আর বিজয় নিজে মোবাইল ফোন ব্যবহার করে না। বাইরে অঝোর বৃষ্টি, পাশাপাশি বজ্রপাতও হচ্ছে। এদিকে নন্দিনী আর অঞ্জু স্যামের বডিটাকে বস্তায় ভরতে থাকে, কিন্তু বিজয়ের ছোট মেয়ে অনু সব কিছু দেখে ফেলে। আসলে সে তখন জানালার সামনেই দাঁড়িয়েছিল। নন্দিনী আর অঞ্জু স্যামের বডিটাকে বস্তায় ভরে কোনো রকমে সেই বডিটাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে সেই সার বানানোর গর্তটাতে ফেলে দেয় এবং গর্তটাকে আবার মাটি দিয়ে ঢেকে রাখে। পরের দিন বিজয় বাড়ি ফিরে দেখে রক্তমাখা পায়ের ছাপ সম্পূর্ণ বাড়িতে। তার মেয়ে ও তার স্ত্রী সব কিছু খুলে বলে তাকে। স্যাম ছিল আসলে পুলিশের আইজি, অর্থাৎ ইন্সপেক্টর অব জেনারেলের একমাত্র ছেলে। আর আইজি হচ্ছে ভারতীয় পুলিশের একটা উচ্চপদস্থ স্থান। বিজয় কিছুক্ষণের জন্য থমকে যায় এবং মাথার বুদ্ধি খাটায়। সে প্রথমেই ওই ঘরের সব কিছু পরিষ্কার করে আর স্যামের মোবাইলের সিম কার্ডটা সে হাতে তুলে নেয়, কারণ সে বিভিন্ন মুভিতে দেখেছে এই সিম কার্ড ট্র্যাক করে এই খুনিকে ধরে ফেলে পুলিশ। তাই সব থেকে আগে দরকার এই সিম কার্ডটার একটা যথাযথ ব্যবস্থা করা, এবং স্যামের গাড়িটারও একটা ব্যবস্থা করতে হবে, যেন গাড়ি এবং সিম কার্ড কোনোটাই পুলিশ আর খুঁজে না পায়। এরপর বিজয় তার পরিবারকে বলে, আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ ঘরের সব দরজা জানালা বন্ধ রাখবে আর কাউকে কোনো ফোন করবে না। আমাদের পুরো বাড়ি দেখে যেন মনে হয় বাড়ির ভেতরে কোনো মানুষই নেই। বিজয় যখন স্যামের গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই গাইতন্ডে তাকে দেখে ফেলে। বিজয় গাড়িটা নিয়ে অন্য একটা শহরে চলে আসে।
এবং সেখানে প্রথমে একটা দোকানে যায় এবং একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নেয়। সিম কার্ডে যেন তার হাতের আঙুলের ছাপ না পড়ে তার জন্য সে দোকানদারকে বলে, দাদা একটু সিম কার্ডটা লাগিয়ে দিন না প্লিজ, আমি সিম কার্ড লাগাতে পারি না। সিমটা লাগানোর সাথে সাথেই স্যামের বাবার কল আসতে শুরু করে। বিজয় ফোনটা নিয়ে এক জায়গায় যায় এবং একটা কেমিক্যাল দিয়ে ফোনটার উপর থেকে তার ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়, যাতে পুলিশ যদি কখনো এই ফোনটা খুঁজেও পায় সেই ফোনের মধ্যে বিজয়ের ফিঙ্গারপ্রিন্ট যেন না পাওয়া যায়। আর এরপরে একটা ট্রাকের উপরে সে ফোনটা ফেলে দেয়। ট্রাকের উপরে ফোনটা ফেলার একটা গুরুত্বপূর্ণ লজিক আছে এবং সে ট্রাকের নাম্বার প্লেটটা দেখেছিল যে ট্রাকটা অন্য রাজ্যের, ট্রাকটা তামিলনাড়ু রাজ্যের ছিল। এরকম করেছিল কারণ পুলিশ যখন এই সিমটাকে ট্র্যাক করবে তখন মোবাইলের লোকেশন যেন তাকে অনেক দূরে পায় এবং এতে করে বিজয় আর তার পরিবার সেফ থাকবে। আর স্যামের গাড়িটাকে সে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে খনির কাজের জন্য মাটি খোঁড়া হয়েছিল, কিন্তু কোনো এক কারণে খনির কাজ বন্ধ হয়ে যায়। এমনকি সেই এলাকায় এখন আর কেউ আসা যাওয়াও করে না এবং এখানে গভীর জলাশয়ও আছে। আর এই জায়গার কথা সে শুনেছিল তার কোনো এক বন্ধুর কাছে। সেখানে নিয়ে সে গাড়িটাকে ডুবিয়ে দেয় এবং সেখান থেকে সে চলে আসে। রাতের বেলায় সে ফিরে আসে এবং সোজা নিজের অফিসে যায়। অফিসে গিয়ে যে ছেলেটা তার অফিসে কাজ করে তাকে বলে, শোন আমি 2 দিনের জন্য সৎসঙ্গে যাচ্ছি পাঞ্জিতে। তো এরপর বাড়ি ফিরে আসে বিজয়। এসে নিজের স্ত্রী এবং কন্যাকে বলে, আজকে থেকে ভুলে যাও স্যাম নামের কেউ ছিল, মনে রাখবে সে কখনো আমাদের বাড়িতে আসেইনি, আর আমাদের বাড়ির বাগানে কোনো লাশ পোতা নেই, সব কিছু ভুলে যাও। কারণ তোমরা যতক্ষণ পর্যন্ত এইসব জিনিসগুলো মনে রাখবে ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে লোকজন আমাদের চোখ মুখ দেখে বুঝে ফেলবে যে আমাদের কিছু হয়েছে আর আমরা খুব টেনশনে আছি। কিন্তু আমরা যদি এটা ভুলে যাই তাহলে দেখবে বাইরে থেকে সব কিছু নর্মাল মনে হবে। তাই এখন থেকে সবাই মনে করবে এরকম কিছু কখনো হয়নি। আর কাল সকালে আমরা 2 দিনের জন্য ঘুরতে যাব যাতে আমাদের সবার মন ফ্রেশ হয়ে যায়। কিন্তু আসল কথা হচ্ছে মন ফ্রেশ করার জন্য বিজয় কিন্তু ঘুরতে যাওয়ার কথা ভাবেনি। সে ঘুরতে যাওয়ার কথা ভেবেছিল অন্য কারণে, কারণ তার মনে মনে বিশাল বড় একটা প্ল্যান ছিল। তো বিজয় তার স্ত্রীকে বলে, কেউ জিজ্ঞেস করলে বলবে আমরা সৎসঙ্গে যাচ্ছি। কিন্তু তার বউ নন্দিনী বলে, বিজয় সৎসঙ্গ তো আজকেই শেষ হয়ে গেছে। এদিকে দেখা যায় স্যামের বাবা আর স্যামের মা, যিনি কিনা আইজি, তারা নিজেদের ছেলে স্যামকে নিয়ে অনেক টেনশনে আছেন, কারণ স্যামকে ফোনে পাওয়া যাচ্ছে না। তো পরদিন বিজয় আর তাদের পরিবার পাঞ্জি চলে যায়। প্রথমে তারা স্বামীজির আশ্রমে যায়, কিন্তু সৎসঙ্গ শেষ হয়ে গেছিল যার জন্য সেখানে কেউই ছিল না। তারা সারাদিন ওখানেই বসে থাকে। তারপরে একটা রেস্টুরেন্টে যায় আর পাও ভাজি খায় এবং সবাই মিলে সিনেমা দেখতে যায়। তারপরের দিন তারা আবার বাড়িতে ফিরে আসে। বিজয় নন্দিনীকে বলে, শোনো আজকে থেকে বাজার থেকে জিনিসপত্র কেনার সময় সব কিছুর বিল নেবে। এরপর 2 সপ্তাহ চলে যায়। আইজি মীরা তার ছেলের খোঁজ করছিলেন এবং স্যামের গাড়িটা উদ্ধার করা হয় এবং আইজি মীরা জানতে পারেন স্যামের ফোন থেকে শেষ কল করা হয় পন্ডলিন থেকে। তারপর ফোনটা রাত 10:30টার সময় অফ হয়ে যায় এবং পরের দিন আবার ওই সিমটা অন্য একটা ফোনে ওপেন করা হয়। তারপর তামিলনাড়ুতে গিয়ে ওই ফোনটা সুইচ অফ হয়ে যায়। পন্ডলিন থানায় স্যামের আর গাড়িটার ছবি পাঠানো হয়। আর পন্ডলিন হলো সেই জায়গা যেখানে বিজয়ের বাড়ি। অফিসার গাইতন্ডে গাড়িটা দেখে চিনে ফেলে, সে তো বিজয়কে এই গাড়িটাই চালাতে দেখেছিল। গাইতন্ডে তার সিনিয়র অফিসার সাওয়ানকে বলে, স্যার এই গাড়িটা আমি দেখেছিলাম, গাড়িটা বিজয় চালাচ্ছিল, আর আমার মনে হয় এই খুনের সঙ্গে বিজয় একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিজয়কে জিজ্ঞাসাবাদ করা উচিত। কিন্তু সিনিয়র অফিসার মানছেন না যে বিজয় এই কাজ করতে পারে, কারণ বিজয়ের ভালো একটা রেপুটেশন আছে এলাকার মধ্যে। বিজয় অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং সে মানুষকে সাহায্য করে। এবং এটাও জানা যায় যে তার বড় মেয়ে যে অঞ্জু, সে আসলে বিজয়ের নিজের মেয়েই না। বিজয়ের বয়স যখন 20 বা 21 তখন রাস্তায় এই ছোট মেয়েটাকে কুড়িয়ে পায় এবং এরপর বিজয় সেই মেয়েটাকে দত্তক নিয়েছিল। এদিকে বিজয় বুঝে ফেলে যে পুলিশ তার কাছে যে কোনো সময় চলে আসতে পারে। তাই বিজয় তার পরিবারকে নিয়ে আলোচনায় বসে। সে তাদের সবাইকে শেখায় যে 2 অক্টোবর আমরা বাড়িতেই ছিলাম না, অর্থাৎ যেদিন স্যামের মৃত্যু হয় সেদিন আমরা এখানে ছিলামই না। বিজয় রীতিমতো তার পরিবারকে রিহার্সাল করাচ্ছিলেন যে হয়তোবা পুলিশ এইভাবে তোমাদের জিজ্ঞেস করবে এবং তোমাদের উত্তর একরকম হবে। মানে মোট কথা অ্যাক্টিং ক্লাসের মতো অভিনয় করা শিখেছিল। বিজয় বলে, এমন হতে পারে যে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং তোমাদের 2 বোনের সামনে আমাকে আর তোমার মাকে হয়তো খুব মারবে, কিন্তু তোমরা একটুও ভয় পাবে না। তোমরা ভয় পেয়ে গেলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। হয়তো তোমাদেরকেও মারবে,
কিন্তু তোমাদের মুখ থেকে যেন একটা কথাই বের হয়, আর সেটা হচ্ছে আমরা 2 অক্টোবর বাড়িতে ছিলাম না। আমরা 2 অক্টোবর পাঞ্জিতে গিয়েছিলাম, সৎসঙ্গে ছিলাম। এরপর হোটেলে গিয়েছি, পাওভাজি খেয়েছি, সিনেমা দেখেছি এবং পরের দিন অর্থাৎ 3 অক্টোবর সন্ধ্যায় আমরা আবার বাড়িতে ফিরে এসেছি। আর এই কথাটাকে তোমরা সত্য বলে মনে করো। আমরা কবে গিয়েছিলাম, কি খেয়েছিলাম সেগুলো সবকিছু ভুলে যাও। এখন যেটা শিখিয়ে দিচ্ছি সেটাকেই সত্য বলে মানবে সবাই। এবং বিজয় নিজেই পুলিশ অফিসারের মতো করে তার 2টো মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করে, এমনকি অ্যাক্টিং করে এটাও দেখে যে মেয়েরা সঠিকভাবে বলছে কিনা। বাচ্চা মেয়েটা এত কিছু বোঝে না, ছোট তো, তাই ভয় পেয়ে গেছে। সে এসে তার বাবা বিজয়কে বলে, বাবা আমাকেও কি মারবে, কতটা মারবে? বিজয় কিন্তু এতটুকু শিশুর থেকে কথাগুলো শুনে চুপ হয়ে যায়। সে তার মেয়েকে বলে, মা আমিও তো রেগে গেলে তোমাকে কখনো কখনো অল্প স্বল্প মারি, জাস্ট অতটুকুই মারবে, তুমি কিন্তু ভয় পাবে না। তুমি ভয় পেয়ে গেলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। নন্দিনী বলে, কিন্তু বিজয় 2 অক্টোবর তো আমরা এখানেই ছিলাম, আর পিটার বা আশেপাশের অনেকেই তো তোমাকে দেখেছে। তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে যে 2 অক্টোবর আমরা এখানে ছিলামই না, আমরা পাঞ্জি গিয়েছিলাম? বিজয় তার স্ত্রীর দিকে তাকায় এবং বলে, শোনো নন্দিনী, কখনো কখনো জীবনে এমন পরিস্থিতি আসে তখন হয়তো তোমাকে মোকাবিলা করতে হবে, না হলে হার মেনে নিতে হবে। কিন্তু এতটুকু মনে রেখো, আমরা কোনো পাপ করিনি, আমরা কোনো অন্যায় করিনি। আর আমরা যখন কোনো পাপ বা অন্যায় করিনি, সুতরাং আমরা মোকাবিলাই করব, আমরা হেরে যাব না। আমি কথা দিচ্ছি, আমি কিছুতেই স্যামের খুনের অপরাধে তোমাকে আর অঞ্জুকে জেলে যেতে দিব না। আমার উপরে ভরসা রাখো। পরদিন পুলিশ অঞ্জুর স্কুলে যায়, কারণ স্যাম যে ক্যাম্পে গিয়েছিল অঞ্জুও সেই ক্যাম্পেই গিয়েছিল, আর সেই সূত্র ধরে তারা অঞ্জুর স্কুলে গিয়ে পৌঁছায়। পুলিশ অঞ্জুকে জিজ্ঞাসাবাদ করে, তাকে বলে, তোমাদের বাড়িতে তো 2 অক্টোবর স্যাম এসেছিল। অঞ্জু কিন্তু তার বাবার শেখানো কথাগুলোই বলে। সে বলে, আমরা তো 2 অক্টোবর বাড়িতেই ছিলাম না, আমরা পাঞ্জি গিয়েছিলাম সৎসঙ্গে যোগ দিতে এবং পরের দিন মুভি দেখে ফিরে এসেছিলাম সন্ধ্যাবেলায়। গাইতণ্ড বলে, দেখি স্কুলের অ্যাটেন্ডেন্সটা, 2 অক্টোবর এই মেয়েটা স্কুলে এসেছিল কিনা। কিন্তু তার স্কুলের ম্যাডাম বলে যে সেদিন তো গান্ধী জয়ন্তী ছিল, তাই স্কুল বন্ধ ছিল। পুলিশের কিন্তু এবারের মতো মুখ বন্ধ হয়ে যায়। তারা চলে আসে বিজয়ের বাড়িতে। বিজয়কে আর নন্দিনীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তারা। বিজয়, 2 তারিখ তুমি কোথায় ছিলে? বিজয় বলে, আমরা তো সেদিন সবাই পাঞ্জিতে গিয়েছিলাম, আমরা কেউই বাড়িতে ছিলাম না। ইন্সপেক্টর বলে, কিন্তু গাইতন্ডে বলছে তোমাকে নাকি 3 অক্টোবর এখানেই দেখেছিল, তাও আবার হলুদ কালারের একটা গাড়িতে। বিজয় এমনিতে শান্ত স্বভাবের মানুষ, সে শান্ত গলায় বলে, স্যার সবাই জানে গাইতন্ডের সঙ্গে আমার সম্পর্ক খুব একটা ভালো না, তাই হয়তোবা গাইতন্ডে আমাকে যে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা 2 অক্টোবর সকালবেলায় 5:30টার গাড়িতে পাঞ্জি গিয়েছিলাম, তারপর একটা হোটেলে উঠি, এই যে হোটেলের বিল, এবং তারপর সৎসঙ্গে যাই। পরের দিন মুভি দেখতেও গিয়েছিলাম সবাই মিলে, এই যে মুভির টিকিট, এবং ওখানে এক জায়গায় পাওভাজিও খেয়েছিলাম, এই যে তার বিল। আর তারপর বাড়িতে ফিরি বাসে করে, এবং সেই বিলটা হচ্ছে এটা। পুলিশ অবাক হয়ে যায়। অফিসার বলে, সেদিন কি বৃষ্টি হয়েছিল বিজয়? বিজয় উত্তর দেয়, হ্যাঁ সেদিন নন্দিনী আর বাচ্চারা ভিজে গিয়েছিল এবং বাচ্চাদের জ্বর চলে এসেছে এবং ওরা 2-3 দিন স্কুলেও যেতে পারেনি। আমি যে ওদের জন্য ওষুধ কিনেছিলাম সেটারও বিল আমার কাছে আছে। এবার কিন্তু গাইতন্ড একটু ক্ষেপে যায় এবং বলে, আমরা কি গাধা নাকি? এই বাসের টিকিট কে যত্ন করে রাখে? হ্যাঁ, এইসব কি আমাদের দেখানোর জন্যই রেখেছিলে? বিজয় কিন্তু আগের মতোই শান্তভাবে জবাব দেয়, বলে, স্যার আমরা মিডল ক্লাস মানুষ, সারা মাসের কেনাকাটার বিল রেখে দিই, যাতে বুঝতে পারি যে মাসের শেষে কত টাকা ফালতু খরচ করেছি, এবং মাসের শেষে হিসেব করা শেষ হলে সেই বিলগুলোকে ফেলে দিই। পুলিশ এবারের মতো চলে যায়। পুলিশ স্যামের মা মানে আইজি মীরাকে সব কিছু বলে। মীরা গাইতন্ডকে বলে, তুমি কি শিওর যে সেদিন বিজয় গাড়ি চালাচ্ছিল? গাইতন্ড বলে, ম্যাম আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে চাকরি ছেড়ে চলে যাব। আমি 100% শিওর যে সেদিন বিজয় কি দেখেছিলাম। আইজি বলে, বিজয়ের পরিবারকে তুলে নিয়ে আসো, দেখি কত বুদ্ধি। একটা ক্লাস 4-এ ফেল করা গ্রামের ছেলে কতদূর মিথ্যা কথা বলতে পারে। বিজয় আর তার ফ্যামিলির সবাইকে ধরে আনা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়, কিন্তু সবাই একই রকম কথা বলে, এমনকি ছোট্ট মেয়েটাও একই রকম কথা বলে। এখানে একটা দৃশ্য দেখানো হয় যে বিজয় তার পরিবারের সদস্যদের অ্যাক্টিং করা শেখাচ্ছে, যে কি করে পুলিশের সামনে মিথ্যা কথা বলতে হয়। বিজয় মেয়েদের বলে, সমস্ত ঘটনা আমি আর তোদের মা একই বলবো, কিন্তু সময়ের ব্যাপার যখন জিজ্ঞেস করবে যে কয়টার সময় এটা করেছে, কয়টার সময় ওটা করেছো,
তখন তোরা একটু আগে পিছে বলবি যাতে সন্দেহ না হয়। এবং এটা বলার পরে সে নিজের মেয়েদের সামনে নিজেই পুলিশ অফিসার সেজে তাদেরকে প্রশ্ন করে, মানে মোটামুটি একটা অ্যাক্টিং ক্লাস নিচ্ছিল আর কি। যাই হোক, যেহেতু তারা সবাই একই কথা বলছে সেজন্য পুলিশ ওদের ছেড়ে দিতে বাধ্য হয়। মীরা বলে এরা সবাই মিথ্যে কথা বলছে। মীরা বলে সবাই এতটা পারফেক্ট কি করে হতে পারে, বাচ্চাটা পর্যন্ত ঠিক ঠিক জায়গার নাম অবধি বলছে। এরপর সে বলে এক কাজ করো, বিজয় যার যার নাম এবং যেখানকার বিল দেখিয়েছে সবাইকে এখানে ধরে নিয়ে আসো। তো এক এক করে সবাইকে আনতে থাকে এবং সবাই একই কথা বলে যে বিজয় 2 তারিখ পাঞ্জি গিয়েছিল। বিজয়ের অফিসের যে ছেলেটা ছিল সে বলে বিজয় স্যার তো আমাকে স্বামীজির বলা বাণীগুলো শুনিয়েছেন। মীরা বলে তাই বুঝি, তো কি গল্প শুনিয়েছিল স্বামীজি? ছেলেটা বলে ওই একটা জাতকের গল্প শুনিয়েছিল। এরপর স্বামীজিকেও ফোন করা হয়। উনি বলেন দেখো এখানে অনেক লোক আসে, আমি তো আর সবার নাম বা চেহারা মনে রাখতে পারবো না, তবে তুমি যা বলছো এই বাণীগুলো আমারই বলা আর এই গল্পটাও আমি শুনিয়েছি। মীরা তখন স্বামীজিকে বলে এমনও তো হতে পারে যে আপনার এই বাণীগুলো বা গল্পগুলো সে কোথাও পড়েছে, সেখান থেকে বলছে। স্বামীজি তখন বলে যে না, এটা সম্ভব না, কারণ আমি প্রত্যেক সভাতে আলাদা আলাদা কথা বলি, এক সবার কথা অন্য সবাই কখনোই বলি না। তার মানে বিজয় যখন এই বাণীগুলো বলতে পারছে তার মানে সে সেদিন আমার সভাতেই ছিল। সবাই অবাক হয়ে যায়, এতগুলো মানুষ সাক্ষী দিচ্ছে বিজয়ের পক্ষে আর সবাই মিথ্যেও বা কেন বলতে যাবে। মীরা কান্নায় ভেঙে পড়ে একমাত্র ছেলের জন্য। মীরা মহেশকে বলে মহেশ, আমি খুব ভালোভাবেই জানি ওই ফ্যামিলির সবকটা মানুষ মিথ্যে কথা বলছে, ওরা জানে স্যাম কোথায় আছে, কিন্তু এই সবগুলো মানুষ কেন ওর পক্ষে গিয়ে মিথ্যে সাক্ষী দিচ্ছে সেটা বুঝতে পারছি না। যেহেতু এত বছর পুলিশের চাকরি করেছি সুতরাং কেউ মিথ্যে বললে সেটা আমি বুঝতে পারি, এবং যারা সাক্ষী দিচ্ছে তারা সবাই যে সত্যি বলছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই পরিবারটা যে মিথ্যে বলছে সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু কি করব, সব প্রমাণ তো ওদের পক্ষে, ভুলটা আসলে আমারই ছিল। আমি বিজয়কে একটা ক্লাস 4 ফেল করা গ্রামের ছেলে ভেবেছিলাম, কিন্তু ও যা প্ল্যান করেছে তাতে আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট ঘোল খেয়ে যাচ্ছে। এবার শেষ সাক্ষী ছিল সেই বাসের কন্ডাক্টর, যার গাড়িতেই তারা পাঞ্জি থেকে ফিরেছিল। সেই লোকটাও বলে যে বিজয় 2 তারিখ পাঞ্জি গিয়েছিল আর 3 তারিখ আমার বাসে করে ফিরেছে। মীরা বলে 2 তারিখ যে বিজয় পাঞ্জি গিয়েছিল সেটা সে তোমাকে বলেছে, কারণ তোমার গাড়িতে তো সে শুধু ফিরেছে, তোমার গাড়িতে তো আর যায়নি। আজ থেকে 25 দিন আগে একটা মানুষ তোমাকে একটা কথা বলল আর সেটা তোমার এখনও মনে আছে। কন্ডাক্টর বলে 25 দিন আগের কথা কেন হবে, বিজয় স্যার তো 2 দিন আগেই পাঞ্জি থেকে এসেছে আমার গাড়িতে করে। তখনই 1-2 কথায় বললেন যে উনি 2 তারিখও পাঞ্জি এসেছিলেন। স্বামীজিকে আবার ফোন করা হয়। তিনি বলেন দেখো, আমার বলা বাণী আমার ভক্তরা ডিভিডি আকারে বের করে, হতে পারে বিজয় সেখান থেকে আমার বাণী শুনতে পারে, কিন্তু সেদিন সবার ভক্তদের মধ্যে বিজয় নামের কেউ যে ছিল না সেটা আমি জানি, আমি চেক করে দেখেছি। এরপর মীরা বলে 1 মিনিট, বাস কন্ডাক্টর বলল যে সেদিন বিজয় এটিএম থেকে টাকা তুলবে বলে গাড়ি দাঁড় করিয়েছিল, ওই এলাকায় ওই ব্যাংকের সিসিটিভি ফুটেজ তো অবশ্যই আছে। এবং মীরা বলে বাকি সবাইকে আবার ডাকো যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বাকি সবাই বলে যে বিজয় 2 তারিখ আর 3 তারিখ পাঞ্জি যে গিয়েছিল এটা বিজয় তাদেরকে বলেছে 2 দিন আগে। এবার এখানে এসে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যায়, কেউ বুঝতে পারছিলেন না যে কোনটা ঠিক। বিজয় যদি 2 তারিখ আর 3 তারিখ পাঞ্জিতেই থাকে তাহলে 2 দিন আগে এদের সঙ্গে কেন দেখা করেছে আর সবাইকে 2 তারিখের কথা কেনই বা বলেছে। এই সময় সিসিটিভির ফুটেজ চলে আসে আর সেখানে 3 অক্টোবর, মানে কন্ডাক্টর বলেছিলেন 3 অক্টোবর ফেরার পথে বিজয় এটিএমে গিয়েছিল। তো 3 অক্টোবর রেকর্ডে দেখা যায় যে বিজয় সত্যি সত্যি পাঞ্জির একটা এটিএম থেকে টাকা তুলছে। তার মানে এরপর আর কোনো রাস্তাই থাকলো না। মহেশ বলে বিজয় হয়তোবা সত্যি বলছে, ও কিছুই করেনি, বাকিরাও এটাই মেনে নিয়েছে, কিন্তু মীরা মেনে নেয় না। মীরা বলে তোমরা যেটা চোখে দেখা যাচ্ছে সেটা দেখছো, কিন্তু আমি জানি এটা কি করে হয়েছে। এবং এখানে মীরা বিজয়ের সম্পূর্ণ প্ল্যানটা ধরে ফেলে এবং সেই প্ল্যানটা সবাইকে বলে। মীরা বলে বিজয় সত্যি বলছে, সে পাঞ্জিতে গিয়েছিল এবং তার পরিবারের সাথেই গিয়েছিল, কিন্তু সে একটা কথা মিথ্যা বলেছে আর সেটা হলো সে 2 তারিখ বা 3 তারিখ তার পরিবারের সঙ্গে যায়নি, সে তার পরিবারের সঙ্গে অন্য কোনো তারিখে গিয়েছিল, হয়তো সেটা 4 তারিখ বা 5 তারিখ হতে পারে। এই সময় পুলিশ অফিসার বলে কিন্তু ম্যাম, বিজয় যে বিলগুলো আমাদেরকে দিয়েছে, এমনকি মেডিকেল বিল, সব কিছুই তো সে আমাদেরকে দিয়েছে। মীরা বলে বিলগুলো তো নকল যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করা যায়, ওটা কোনো ব্যাপার না। মহেশ বলে তাহলে 3 তারিখে এই সিনেমার 4টা টিকিট আর 2 তারিখে হোটেল রেজিস্টারে বিজয়ের নাম কি করে এলো? বিজয় যদি পাঞ্জি না গিয়ে থাকে, 2 আর 3 তারিখ কি করে এই নামগুলো এলো? মীরা বলে দেখো,
বিজয় ৩ অক্টোবর স্যামের গাড়ি নিয়ে সকালবেলা যায় পাঞ্জিতে। ওটাকে ওই জায়গায় ডুবিয়ে দেওয়ার পর সে প্রথমে যায় একটা হোটেলে এবং সেখানে সে 4টা পাওভাজি কিনে এবং সাথে বিলও নিয়ে নেয় এবং তারপরে সে 4টা সিনেমার টিকিটও কেনে এবং তারপরে সে বাস স্ট্যান্ডে যায় এবং সেখান থেকে বাস ধরে এবং বাসে উঠেও সে 4 জনেরই টিকিট কাটে। একা মানুষ 4টা টিকিট কেটেছে এবং ঠিক 3টার সময় সে বাস থেকে নেমে পড়ে এবং এটিএম বুথে যায়। সেখানে নিজের ফেস দেখিয়ে সে সেখানে টাকা তোলে। তার পরের দিন মানে 4 অক্টোবর সে নিজের পরিবারের সবাইকে নিয়ে আবার পাঞ্জিতে যায় এবং সেখানে গিয়ে প্রথমে সৎসঙ্গে যায়, কিন্তু সৎসঙ্গে তার আগের দিন মানে 3 অক্টোবর স্বামীজির সভা শেষ হয়ে গেছে। মানে সৎসঙ্গ যেহেতু শেষ হয়ে গেছে, তারা সেখানে ফাঁকা সবার মধ্যেই বসেছিল এবং সময় কাটিয়েছে এবং ওখানে হয়তো কোনো একটা পোস্টারে স্বামীজির বাণী রেকর্ড করা ডিভিডির কথা বিজয় দেখেছে এবং সেই ডিভিডি সে একটা ফেক নামে বুক করে, কারণ নিজের নামে যদি বুক করে তাহলে হয়তো পরবর্তীতে সে ধরা পড়ে যাবে। এবং তারপর তারা সেখান থেকে কোনো একটা হোটেলে যায় যেখানে রুম ঠিক করে এবং হোটেল ম্যানেজার আমাদের বলেছিল যে সে রুম দেখাতে নিয়ে গেছিল নন্দিনীকে। ঠিক সেই সময় হয়তো বিজয় 2 তারিখের রেজিস্টারের পৃষ্ঠাতে নিজের নাম লিখে দিয়েছে, আর সেই দিন অর্থাৎ 4 তারিখ একটা ফেক নাম বসিয়ে সেখানে রুম নিয়ে নেয় তারা গোটা পরিবার মিলে। এর ফলে হোটেলের রেজিস্টারে 2 তারিখে বিজয় আর তার পরিবারের নাম চলে আসে, কিন্তু 4 তারিখে কোনো নাম আসে না। তারপর তারা সিনেমা হলে যায়, মুভি দেখে এবং সেখানকার লোকের সঙ্গেও বন্ধুত্ব করে ফেলে। তারপর তারা হোটেলে ফিরে আসে যেখান থেকে বিজয় 3 তারিখ পাওভাজি নিয়েছিল। তারা সেখান থেকেই আবার পাওভাজি কিনে এবং তার সাথেও গল্পগুজব শুরু করে যাতে লোকটা বিজয়কে ভালো করে মনে রাখতে পারে এবং পরবর্তীতে যাতে বিজয় এই লোকটাকে নিজের প্ল্যানে ব্যবহার করতে পারে। এবং যখন তারা ফিরে আসলো তখন সেই 3টের সময়ই আবার গাড়ি দাঁড় করায় এবং এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার কথা বলে, কিন্তু সে সেদিন এটিএম থেকে টাকা তোলেনি বা সে এটিএমে যায়নি। সে ওখানেই কোথাও টাইম পাস করে ঘুরে ফিরে আবার ফিরে আসে বাসে এবং যে বাসে ফিরছিল সেই কন্ডাক্টরের সঙ্গেও বন্ধুত্ব করে রাখে। তারপর বাড়িতে ফিরে কিছুদিন পর স্বামীজির বাণী রেকর্ড করা যে ডিভিডি সে অর্ডার করেছিল সেটা হাতে পায় এবং টিভিতে সেটা পুরো পরিবার মিলে দেখে এবং স্বামীজি যা যা বলেছিলেন সব কিছু মুখস্থ করে রাখে যাতে পুলিশ যদি এনকোয়ারি করে তাহলে তারা যেন সব কিছু ঠিকঠাকভাবে বলতে পারে। এবং 5 তারিখের সবগুলো বিল সে নষ্ট করে ফেলে, অর্থাৎ যেদিন তারা ফিরেছিল এবং আমাদেরকে যেসব বিলগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে 3 তারিখের। অর্থাৎ বিজয় যেদিন একা গিয়েছিল পাঞ্জিতে স্যামের গাড়ি নিয়ে এবং রিসেন্টলি 4-5 দিন আগে বিজয় এবং তার পুরো পরিবার আবার পাঞ্জিতে যায় এবং সেই সব মানুষের সাথেই দেখা করে যেসব মানুষের সাথে বন্ধুত্ব করে এসেছে এবং কথায় কথায় তাদের মাথায় ভালোভাবে এটা ঢুকিয়ে দেয় যে আমি আমার পরিবার নিয়ে 2 তারিখেও এখানে এসেছিলাম। এখন জানা কথা, কারো সাথে যদি তোমার অনেক দিন আগে দেখা হয়ে থাকে, বিশেষ করে তারা যদি অচেনা মানুষ হয়, তাহলে মানুষ অতটা কিছু মনে রাখবে না। সুতরাং যখন শেষবারের মতো তার পরিবারকে নিয়ে সে গিয়েছিল, সে এই জন্য গিয়েছিল যাতে মানুষগুলোর সঙ্গে দেখা করে তাদের ব্রেনের মধ্যে 2 তারিখ এই ডেটটা ফিক্স করে দিতে পারে। তাই সবার সঙ্গে যখনই তাদের দেখা হয়েছে তখনই কথায় কথায় একটা লাইন বেশি করে বলেছে, আর সেটা হচ্ছে যে মনে আছে 2 তারিখ আমরা এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল। আর এই কারণেই তারা নিজেরাও জানে না যে তারা একটা মিথ্যাকে সত্যি মনে করে সাক্ষী দিচ্ছে। মীরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারলো যে একটা ক্লাস 4 ফেল গ্রামের একটা অশিক্ষিত ছেলেকে আন্ডার এস্টিমেট করে অনেক বড় ভুল করে ফেলেছে সে। কারণ বিজয় যা প্ল্যান করেছে সেটা যেমন তেমন প্ল্যান নয়, সেটা একটা মাস্টার প্ল্যান। বিজয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশের কাছে নেই যেটা প্রমাণ করতে পারে যে বিজয় বা বিজয়ের পরিবারের কেউ স্যামের খুনের সাথে জড়িত। বিজয়ের পুরো প্ল্যান সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, কিন্তু কিছু করতে পারবে না কারণ তার হাতে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। মীরা বলল, আমাদের কাছে বিজয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর যখন কোনো প্রমাণ থাকে না তখন একটা রাস্তাই থাকে, যাও আর ধরে নিয়ে এসো পুরো পরিবারকে। আমি ওদের মুখ থেকেই স্বীকার করাবো যে তারাই এসব করেছে। অন্যদিকে আমরা একটা দৃশ্য দেখতে পাই, বিজয় তার শালাকে ডেকে বলছে, এই লিস্টটা তোমার কাছে রাখো, যদি আমাদেরকে পুলিশ আবার তুলে নিয়ে যায় তাহলে এখানে যাদের নাম আছে তাদেরকে ফোন করবে। এরপর দেখা যায় বিজয়ের পরিবারকে তুলে আনা হয়েছে। মীরা বিজয়কে জিজ্ঞেস করে, বিজয় আমার ছেলে কই? বিজয় সেই আগের মতোই শান্তভাবে উত্তর দেয়, ম্যাম আমি কি করে জানবো যে আপনার ছেলে কোথায়?
আমরা তো 2 অক্টোবর বাড়িতেই ছিলাম না। মীরা বাকিদেরকেও একই কথা জিজ্ঞেস করে এবং বলে, বলো আমার ছেলে কোথায়? বাকিরাও কিন্তু একই উত্তর দেয় যে আমরা 2 অক্টোবর বাড়িতেই ছিলাম না এবং আপনার ছেলের খবর আমরা জানি না। মীরার নির্দেশে গাইতন্ডে বিজয়কে মারতে থাকে, বিজয়কে খুব মারতে থাকে, এমনকি বিজয়ের রক্ত বেরিয়ে যায়। নন্দিনী আর অঞ্জুকেও মারে। তারপর বাচ্চা মেয়েটাকে আটকে রেখে ওদের 3 জনকে বের করে দেওয়া হয় রুম থেকে। নন্দিনী বলে, বিজয় ওদেরকে সব বলে দেব আমরা, ওরা আমাদের ছাড়বে না। বিজয় বলে, না, এত মার খেলাম, এত কিছু করলাম, কি জন্য তাহলে? আমরা কোনোভাবেই স্বীকার করব না, কারণ আমরা কোনো ভুল করিনি। নিজের পরিবারের ইজ্জত বাঁচানো অন্যায় না, এটা ভুল নয়। আর যখন আমরা কোনো অন্যায়ই করিনি তখন ভয় কেন পাবো? ঘরের ভিতরে দেখা যায় বাচ্চা মেয়েটার উপর অত্যাচার চলছে। বাচ্চা মেয়েটা কাঁদতে থাকে। একসময় গাইতন্ডে বাচ্চা মেয়েটার বুকে লাথি মারতে যায়, আর ভয় পেয়ে বাচ্চা মেয়েটা সব কিছু বলে দেয় যে আমাদের বাগানে ওই দিন রাতে মা আর আমার দিদি একজনকে মাটি চাপা দিয়ে রেখেছে। এই কথা শুনে বিশাল পুলিশ বাহিনী এবং সাথে বিজয়ের পরিবারকে নিয়ে মীরা সেখানে চলে যায়। এদিকে প্রেসও এসে পড়েছে, লোকজন জড়ো হয়ে যায় বিজয়ের বাড়িতে। সবার সামনে সেই গর্তটা খুঁড়তে শুরু করে পুলিশ। বাচ্চাটা দৌড়ে বিজয়ের কাছে আসে। বাচ্চা মেয়েটা বলে, বাবা, আমাকে ওরা খুব মেরেছে আর আমি ভয় পেয়ে সব কিছু বলে দিয়েছি। বিজয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, কিচ্ছু হবে না, আমি তো আছি। আর এদিকে বিজয়ের শালাই কিন্তু ওই মিডিয়াদের এখানে ডেকে এনেছে এবং লোকজনদেরও ডেকেছে। সেদিন বিজয় যে কাগজটা দিয়েছিল তার হাতে, সেটাতে এদেরই নাম লেখা ছিল। একসময় গর্তে ওই বস্তাটা দেখতে পাওয়া যায়, যে বস্তায় স্যামের বডি ভরে চাপা দিয়েছিল নন্দিনী আর অঞ্জু। কিন্তু অবাক ব্যাপার, বস্তা খোলার পর দেখা যায় ওখানে স্যামের ডেড বডির বদলে একটা কুকুরের ডেড বডি। সবাই অবাক হয়ে যায়, এমনকি বিজয়ের মেয়েরা এবং বউ পর্যন্ত অবাক হয়ে যায়। বিজয় তখন সাথে সাথে মিডিয়ার সামনে বলতে শুরু করলো, দেখুন, আমি আর আমার পরিবার কিছুই করিনি। আমাদেরকে খুনের অভিযোগে তুলে নিয়ে গেছে পুলিশ, আমাদেরকে মেরেছে, এমনকি আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকেও অফিসার গাইতন্ডে প্রচণ্ড মেরেছে। এই কথা শুনে পাবলিক গাইতন্ডের উপরে ক্ষেপে যায় আর সবাই মিলে পেটাতে শুরু করে যে একটা নির্দোষ বাচ্চা মেয়ে, তাকে মেরেছিস তুই। মিডিয়ার মাধ্যমে চারদিকে খবর ছড়িয়ে পড়ে যে বিজয়ের পরিবারকে অন্যায়ভাবে তুলে নিয়ে গিয়ে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে এবং এটা বেআইনি। হাইকোর্ট থেকে কিন্তু বিজয়কে বেকসুর খালাস দেওয়া হয় এবং সাথে এটাও বলা হয় পরবর্তীতে পুলিশ যদি কখনো কোনো রকমভাবে বিজয় বা তার পরিবারের কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে আগে কোর্টের থেকে পারমিশন নিতে হবে, এরপর যেতে পারবে। এরপর অফিসার গাইতন্ডকে সাসপেন্ড করা হয় আর আইজি মীরা সব কিছু ছেড়ে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয়। বিজয়কে দেখা যায় সে হাসি খুশিভাবে বাইরে বসে আছে। তখন নন্দিনী এসে বিজয়কে বলে, আচ্ছা, তুমি ওই বডিটা কখন সরালে? আর তুমি কি জানতে যে আমরা পুলিশের কাছে ভেঙে পড়ব বা ওদেরকে সব সত্যি বলে দেব? বিজয় বলে, হ্যাঁ, আমি জানতাম তোমাদের 3 জনের মধ্যে থেকে কেউ না কেউ পুলিশকে সব সত্যি কথা বলে দেবে, কারণ তোমরা ওদের অত্যাচারের সামনে টিকতে পারবে না, এবং সেই জন্যই আমি আগেভাগে বডিটা সরিয়ে ওখানে একটা কুকুরের বডি রেখে দিয়েছি। নন্দিনী জিজ্ঞেস করে, বিজয়, তুমি স্যামের বডিটাকে কি করেছো? বিজয় তখন বলে, কিছু কথা আমার মধ্যেই থাক, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি এই কথা শুধুমাত্র আমিই জানবো, যাতে ভবিষ্যতে আমাদের কাউকে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়। বিজয় এটা এই জন্য করে যাতে পরবর্তীতে পুলিশ যদি কোনো রকমভাবে বিজয় বা তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে বা কোনোভাবে তার ফ্যামিলির কারো মুখ থেকে যেন বেরিয়ে না যায় যে আসল বডিটা কোথায় আছে। যদি কোনোভাবে পুলিশ জানতে পারে তাহলে তাদের বাঁচার আর কোনো পথ থাকবে না। এই সময় তাদের বাড়িতে আবার পুলিশ আসে, কিন্তু এবার তাদেরকে নিয়ে যেতে পুলিশ আসেনি। বিজয়ের কানে কানে কিছু একটা বলে যায় একজন পুলিশ অফিসার। দেখা যায় বিজয়কে আবার ডেকে পাঠিয়েছে মীরা আর মহেশ। মহেশ বিজয়ের সামনে হাত জোর করে বলে, বিজয়, আজকে আমরা পুলিশ হয়ে আসিনি, একটা সাধারণ মা ও বাবা হয়ে এসেছি। আসলে কি জানো, টাকা কামাই করতে করতে আর চাকরি করতে করতে নিজেদের সন্তানের দিকে নজরই দিতে পারিনি। আমাদের সন্তান হবার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তারপরে হঠাৎ করে একটা খুশির খবর এলো, স্যাম জন্ম নিল। কিন্তু ওকে আমরা একটু বেশি আদর দিয়ে ফেলেছিলাম এবং তার জন্য আজকে আমাদেরকে আফসোস করতে হচ্ছে। যাই হোক বিজয়, আমরা সব কিছু ছেড়ে লন্ডনে চলে যাচ্ছি মীরার ভাইয়ের কাছে। তোমার কাছে একটা অনুরোধ, তুমি বলো আমরা কি করব? তুমি আমাদের ছেলে স্যামের সঙ্গে কি করেছো? আমরা কি ওর অপেক্ষায় থাকবো, নাকি আমরা ওর অপেক্ষা করা ছেড়ে দেব? ও কি আদৌ বেঁচে আছে?
বিজয় কিন্তু কিছুই বলে না। মীরা কাঁদতে থাকে। মহেশ মীরাকে নিয়ে যাওয়ার সময় বিজয় তখন কথা বলে। বিজয় হাত জোর করে বলে, আমাকেও আপনারা মাফ করে দেবেন। আসলে কখনো কখনো কিছু করার থাকে না, আমাদের পরিস্থিতি এমনই হয়ে যায়। জানেন তো, আমরা মিডল ক্লাস মানুষ। আমি এতটুকু জানি, আমার কাছে আমার পরিবার সবার আগে। ওরাই আমার সব। আমার একটা স্ত্রী আছে, আমার 2টা বাচ্চা আছে। আমি প্রতিদিন যখন বাড়ি ফিরি বাচ্চা দুটো দৌড়ে আসে আমার কাছে। ব্যাস এতটুকুই। আমরা তো কখনো কারো ক্ষতি করিনি, কিন্তু যখন এমন একদিন আসে যে একটা ঝড় বৃষ্টির রাতে একজন অচেনা অতিথি আমাদের বাড়িতে আসে এবং আমার মেয়ের এবং আমার বউয়ের ইজ্জত হননের চেষ্টা করে, তখন আমার কর্তব্য কী হওয়া উচিত বলে মনে করেন আপনি? আপনার বাড়িতে কেউ যদি এরকম করে যেত, আপনি কি করতেন? আমরা কিন্তু সেই অচেনা অতিথির কাছে হাত জোর করি, পায়ে ধরি, আমরা কান্নাকাটি করি, কিন্তু সে কিছুতেই ছাড়তে রাজি না। এবং তারপরে যে কোনো একটা দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়ে যায়। এই কথা শুনে মীরা কাঁদতে থাকে। এখন কিন্তু বিজয় সব সত্যি স্বীকার করে, কিন্তু ডাইরেক্ট স্বীকার করে না, কারণ তার মাথায় প্রচণ্ড বুদ্ধি। সে খুব ভালো করে জানে যে সে সত্যিকার কথাগুলো এরকম করে বলছে, হতেই পারে পুলিশ অফিসারেরা রেকর্ড করছে এবং পরবর্তীতে বিজয়ের বিরুদ্ধে প্রমাণ হিসেবে এইসব নিয়ে জড়ো করা হবে। তাই সে সম্পূর্ণ সত্যিকার সব কথা স্বীকার করলেও সে ইনডিরেক্টলি সেই কথাগুলো স্বীকার করে এবং তারপরে আবারও ক্ষমা চায়। সে বলে, আমাকে মাফ করবেন, কিন্তু আপনার কাছে আপনার পরিবারের থেকে যেমন বেশি কিছু হতে পারে না, ঠিক একইভাবে আমার পরিবারের থেকেও আমার কাছে অন্য কিছু বেশি নয়। আর আমার পরিবারের সম্মান ইজ্জত বাঁচাতে আমি যে কোনো কিছু করতে পারি। এই কথা বলে বিজয় সেখান থেকে চলে যায় এবং যেহেতু গাইতনটাকে সাসপেন্ড করা হয়েছিল, তাই তার জায়গায় নতুন একজন পুলিশ অফিসার আসে এবং বিজয়কে থানায় ডেকে পাঠানো হয় সিগনেচার করার জন্য। কিন্তু আসল টুইস্ট কিন্তু এখনও বাকি আছে। বিজয় যখন সিগনেচার করছিল, পুলিশ অফিসার তাকে বলে, তুই তো মনে মনে প্রচণ্ড খুশি হচ্ছিস, তাই না? এত বড় পুলিশ ডিপার্টমেন্টকে একদম পুরো উল্লু বানিয়ে ছাড়লি, সবাইকে বোকা বানালি। তুই কি ভাবিস আমরা জানি না যে খুনটা তুইই করেছিস? আমি এখানে 2-3 বছরের মতো আছি, লাশ কোথায় তা তো আমি খুঁজে বের করবই। আর যেদিন লাশ খুঁজে বের করব, তোকে আবার টানতে টানতে থানায় নিয়ে আসব। বিজয়কে কিন্তু অনেক দিন পরে হাসতে দেখা যায়। বিজয় অফিসারের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, স্যার, আপনাদের বোকা বানানোর কি আছে? সবাই জানে আমি আপনাদের মানে পুলিশকে প্রচণ্ড রেসপেক্ট করি। আর আপনি আর আপনার এই পুলিশ স্টেশন যতদিন আছে ততদিন আমার কেউ কিছুই করতে পারবে না। আপনি আর আপনার পুলিশ স্টেশন নিয়ে আমাকে রক্ষা করবেন সব সময়। চলি চলি বলে সে যখন পিছনে ঘুরলো, তখন দেখা যায় বিজয় আসলে সেদিন রাতে স্যামের ডেড বডিটা নিয়ে এই পুলিশ স্টেশনের নিচেই পুঁতে রেখেছিল। এই পুলিশ স্টেশনটা তখন নতুন তৈরি হচ্ছিল, যেটা মুভির শুরুর দিকে আমরা দেখেছিলাম। একটা পুরনো পুলিশ স্টেশনের পাশে আর একটা নতুন পুলিশ স্টেশন তৈরি হচ্ছিল এবং সে জানতো এই পুলিশ স্টেশনটা একবার যদি তৈরি হয়ে যায় তাহলে তাকে আর কেউ কোনোদিন ধরতে পারবে না। কারণ সারা পৃথিবীতে লাশ খুঁজলেও পুলিশেরা কখনোই নিজেদের পুলিশ স্টেশনের ভেতরে লাশ খুঁজবে না, তাদের মাথাতেও কোনোদিন আসবে না। আর এখানেই শেষ হয়ে যায় দৃশ্যম মুভিটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিয়মিত এরকম এক্সপ্লেইন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আল্লাহ হাফেজ।